যদি হয় মেঘলা আকাশ, শ্রাবণের মেঘ, তবে তা আমাদের পাশের মানুষটিকেও ভাবিয়ে তোলে। কারণ খুঁজতে গিয়ে দেখা যায় তিনি হয়তো ভুগছেন কোনো একটি শারীরিক সমস্যায়, যা তার মনের উপরও প্রভাব ফেলেছে। প্রিয় দর্শক, আপনাদের শরীর ও মনের সুস্থতা কামনা করেই শুরু করছি এটিএন বাংলার সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড হেলথ জাংশন। সাথে আছি আমি ডাক্তার শাকিরা নোভা। প্রিয় দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে আজ আমরা কথা বলবো সাধারণ গাইনোকোলজিক্যাল সমস্যা, প্রতিকার ও প্রতিরোধ প্রসঙ্গে। সেই সাথে কথা বলবেন আপনারাও। অনুষ্ঠানে সরাসরি অংশ নিতে ফোন করতে পারেন স্ক্রলে দেখানো নম্বরে। আপনাদের সমস্যার সম্ভাব্য সমাধান জানাতে এবং আজকের আলোচনায় অংশ নেওয়ার জন্য স্টুডিওতে আমাদের মাঝে উপস্থিত আছেন বরেণ্য চিকিৎসক অধ্যাপক ডাক্তার সারিয়া তাসনিম, বিভাগীয় প্রধান, স্ত্রীরোগ ও প্রসূতি বিদ্যা বিভাগ এবং ভাইস প্রিন্সিপাল, ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতাল। প্রিয় দর্শক, আমরা কথা বলবো তার সাথে, কিন্তু তার আগে আমরা জেনে আসি করোনা পরিস্থিতির ওপর এটিএন বাংলার সর্বশেষ প্রতিবেদন। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় দেশে আরও 15 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 8,205 জনে। মৃত ব্যক্তিদের মধ্যে 11 জন পুরুষ আর 4 জন নারী। এর মধ্যে ঢাকা বিভাগে মারা গেছেন সর্বোচ্চ 8 জন। সবশেষ 12,404টি নমুনা পরীক্ষায় 292 জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার 2.35%। মোট আক্রান্তের সংখ্যা 5,38,062 জন। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 531 জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন 4,83,372 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 89.84%। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। প্রিয় দর্শক, আমরা দেখে আসলাম করোনা পরিস্থিতির ওপর এটিএন বাংলার সর্বশেষ প্রতিবেদন। এবারে চলে যাচ্ছি আমাদের মূল আলোচনায়। আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পর্বে। আসসালামু আলাইকুম সবাইকে। আমরা আজকে কথা বলবো সাধারণ যে সমস্ত গাইনোকোলজিক্যাল প্রবলেম রয়েছে এগুলো নিয়ে। বিশেষ করে দেখা যায় যে এক একটা বয়সে এক এক ধরনের প্রবলেম হয়ে থাকে। আমরা যদি একেবারে কিশোরী বয়স থেকে শুরু করি, যে তাদের কি ধরনের সমস্যাগুলো খুব বেশি হয়ে থাকে। আচ্ছা, ধন্যবাদ তোমাকে। আসলে ব্যাপারটাকে আমরা সমস্যাও বলতে পারি, আবার সাধারণ পরিবর্তনের কিছুটা ব্যতিক্রম এভাবেও বলতে পারি। মানে সমস্যা বললে মনে হয় যেন একটা রোগ একটা ভাব। হ্যাঁ, ঠিক রোগ বলতে চাই না আমি। তবে মানে প্রত্যেক বয়সেরই কিছু ফিজিওলজিক্যাল পরিবর্তন বা শারীরবৃত্তীয় পরিবর্তন আছে, এবং ওই পরিবর্তনগুলোর সাথে কিছু কিছু সমস্যার উদ্রেক হতে পারে। যেমন আমি যদি বলি যে কিশোরী বয়সে প্রথম যেটা শারীরিক পরিবর্তন কৈশোরকালে, সেটা হচ্ছে মাসিক হওয়া। মানে শারীরিক পরিবর্তনের সাথে আরেকটা যেটা শারীরবৃত্তীয় প্রক্রিয়া শুরু হচ্ছে, সেটা মাসিক হওয়া। এখন এই মাসিক যখনই শুরু হলো, তার যে স্বাভাবিক যে চক্রটা, সেটা কিন্তু মাসিক শুরু হওয়ার প্রথম কয়েক বছর পর্যন্ত নাও হতে পারে। মানে এমন হতে পারে কারো একবার মাসিক হলো, তারপরে 2 মাস 3 মাস 6 মাস মাসিক হচ্ছে না, তারপরে আবার হলো। আবার কারো কারো এরকম হয় যে অনেক বেশি ব্লাড যাচ্ছে, রক্তক্ষরণ অনেক বেশি হচ্ছে। সাধারণ মাসিক হবার কথা 28 থেকে 30 দিন পরে পরে 7 দিনের মধ্যে ভালো হয়ে যাওয়ার কথা, কারো হয়তো 10 দিন 15 দিন 20 দিন হয়ে যাচ্ছে। এখন কতদিন পর্যন্ত স্বাভাবিক মাসিক হবে এবং কি পরিমাণ রক্ত যাবে, সেই জ্ঞানটার অভাবে অনেক সময় আমরা দেখি একটা কিশোরী মেয়ে হয়তো হিমোগ্লোবিন একদম 5 হয়ে গেছে, মানে রক্তশূন্যতা দেখা দেয় অনেক, তাদের মধ্যে, মানে খুব মারাত্মক রক্তশূন্যতা নিয়ে এসে আসছে। তার কারণ হলো সে জানে না যে তার এটা আসলে কতদিন এটা স্বাভাবিক ছিল, কখন এটা স্বাভাবিকের বাইরে চলে গেছে, বা কখন এটা তার মাকে জানানো দরকার ছিল বা ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন ছিল। সেটা একটা জ্ঞানের অভাব। আরেকটা হলো যে আমাদের যে একটা, এটা আমি টাবুই বলবো, যে মাসিক নিয়ে কেউ কথা বলতে চায় না। মানে এটা একটা লজ্জার ব্যাপার, এটা মানে রাখো, লুকিয়ে রাখো। কিন্তু এটা কিন্তু লুকিয়ে রাখার বিষয় না, এটা তো একটা স্বাভাবিক ব্যাপার। কাজে এটাতেই স্বাভাবিকতা যাতে বজায় থাকে, তা সেটার জন্য যে প্রয়োজনীয় জ্ঞান সেটা সবারই থাকতে হবে। যখন এটাতে কোনো অস্বাভাবিকতা হয়, সেখানে প্রয়োজনীয় পরামর্শ নিতে হবে। কাজে এই অস্বাভাবিকতাটা বিভিন্নভাবে হতে পারে। কিশোরী বয়সে যেমন মাসিকের একটা সমস্যা বললাম, এই সমস্যাটা কিন্তু পরবর্তী সময়েও হতে পারে। বিশেষ করে যাদের যখন, মানে আমি যদি প্রোডাক্টিভ এজ বলি, মানে যে সময় প্রজনন
সক্ষমতা থাকে একটা নারী, সেই সময় কিন্তু জরায়ুর কিছু কিছু অসুবিধা, যেমন ফাইব্রয়েড বা এন্ডোমেট্রিওসিস, এরকম কিছু কিছু অসুখ আছে। প্রজননক্ষম সময়টা বলতে আমরা কত সাধারণত ধরবো? বলি 15 থেকে 45 বা 49 বছর পর্যন্ত, যে সময়টাতে মাসিক চালু থাকে এবং প্রজনন ক্ষমতা থাকে। হ্যাঁ, তো তখন আবার কিন্তু আরেক রকম কারণে মাসিকের অনিয়ম হতে পারে, মানে কোনো আর বিশেষ করে কিশোরীদের দেখা যায় যে ওরা তো বলতে পারে না, অনেক সময় লজ্জাবোধ করে বা কাকে বলবে সেটাও বুঝে উঠতে পারে না, অনেকটাই তাদের মন দেখা যায় বিষণ্ণতায় তারা ভুগতে থাকে, আবার এই ব্যাপারটাও কারোর সাথে শেয়ার করতে পারে না। আর একটা ব্যাপার হচ্ছে যে তাদের যেটা সমস্যা খুব বেশি দেখা দেয় যে পেট ব্যথা করে, প্রচুর পেট ব্যথা করে, সেটা নিয়েও তারা ভুগে থাকে, যেটাকে আমরা ডিসমেনোরিয়া বলি, যে মাসিকের সময় তীব্র পেট ব্যথা। এখন এটা কিছুটা মানে মাসিক যখন শুরু হবে তখন ব্যথা হলো আর কয়েক ঘন্টা থাকলো, ব্যথা চলে গেল, এটা কিন্তু স্বাভাবিক। হ্যাঁ, মানে এটাকে কোনো সমস্যার পর্যায়ে ফেলা যাবে না। কিন্তু যদি এরকম হয় যে তার ব্যথা শুরু হচ্ছে মাসিক হবার আগে থেকে, যতক্ষণ মাসিক হচ্ছে, যে কদিন মাসিক চলছে তবুও তার ব্যথা আছে, এমনকি মাসিক ভালো হয়ে যাওয়ার পরেও তার ব্যথা আছে, তাহলে বুঝতে হবে যে এটা কোনো একটা রোগের লক্ষণ। হ্যাঁ, সেটার জন্য চিকিৎসা দরকার। আর এমনিতে যে মাসিকের সময় ব্যথা হওয়া, তুমি যদি দেখো যে কোনো একটা স্কুলে কিশোরী মেয়েদের অ্যাটেন্ডেন্স যদি তুমি দেখো, দেখবে যে মানে মাসের একটা নির্দিষ্ট সময়ে কোনো না কোনো মেয়ে অ্যাবসেন্ট। কেন অ্যাবসেন্ট? একটা হলো যে তার ব্যথা, আরেকটা হলো যে এই যে মাসিকের সময় যে মেনস্ট্রুয়াল হাইজিন বা যে যত্নটা নেওয়া, এটা সম্পর্কে সে খুব ভালো জানে না বা সে স্বচ্ছন্দ বোধ করে না। হ্যাঁ, মানে কোথায় দাগ লাগবে, কে কি বলবে, মানে এরকম একটা ইয়ের জন্য, মানে অস্বস্তির জন্য কিন্তু সে হয়তো স্কুলেই আসছে না। তো হয়তো সে একটা খুব ভালো ছাত্রী, এই যে প্রত্যেক মাসে তার 2-3 বার 2-3 দিন করে যে তার মানে গ্যাপ যাচ্ছে, তাতে কিন্তু তার পড়াশোনার উপরেও একটা নেগেটিভ এফেক্ট পড়ে, তাই না? কিন্তু আমরা যদি তাকে জানাতে পারতাম, একটা মানে কোনো স্বাস্থ্য শিক্ষা দেওয়ার মতন সুযোগ থাকতো যে স্বাভাবিক অবস্থা কতটুকু, এবং সেটার জন্য তার স্কুল বাদ দেওয়ার দরকার নেই, তাহলে পরে কিন্তু আমরা এই জিনিসটাকে অতিক্রম করে আসতে পারতাম। আর আরেকটা যেটা বলছিলেন যে অনেক সময় দেখা যায় যে অনেক ব্লিডিং হতে থাকে কিন্তু সে বুঝতে পারে না, এবং একটা সময় দেখা যায় রক্ত শূন্যতা চলে আসে। তো স্বাভাবিক আমরা কিভাবে বুঝবো বা সে কিভাবে বুঝবে যে কতটুকু স্বাভাবিক ব্লিডিং আমরা ধরব? স্বাভাবিক ব্লিডিং হচ্ছে একটা মাসিক চক্রে আমরা বলি 80 ml পর্যন্ত, মানে পুরো 5 দিন বা 7 দিন যে কদিন তার মাসিক থাকবে 80 ml মতন ব্লাড যাওয়ার কথা। তাহলে 80 ml তো মানে খুবই অল্প পরিমাণ। তারপরে তার হয়তো সারাদিনে যদি সে প্যাড ব্যবহার করে, হয়তো তার একবার বা দুবার তার প্যাড চেঞ্জ করতে হয়, মানে একটা ওইরকম পরিমাণ ব্লিডিং। কিন্তু যদি এরকম হয় যে তার অনেক বেশি বা রক্তের মানে চাকা রক্ত যাচ্ছে, চাকা রক্ত যাওয়া মানে কিন্তু অনেক বেশি রক্তক্ষরণ। হ্যাঁ, কাজে এটা ও যে বুঝতে পারছে না যে বেশি যাচ্ছে তা কিন্তু না, ও বুঝতে পারছে বেশি যাচ্ছে, কিন্তু এটা যে বলতে হবে বা এটার যে কনসিকোয়েন্সটা কি হবে সেটা কিন্তু সে বুঝতে পারছে না। আসলে দেখা যায় ব্যাপারটা ছোট হিসাবে নেওয়া হচ্ছে, কিন্তু এটার প্রভাবটা অনেক বড়। রক্ত শূন্যতা যখন হয়ে যায় তখন কিন্তু তার অনেক ধরনের সমস্যাই হতে পারে। হ্যাঁ, সে তার মানে রক্ত হলো তোমার বডির যত মানে সেলগুলোতে বা কোষগুলোতে যে অক্সিজেন যাবে, সেটা যে কর্মক্ষম থাকবে, সেটার কিন্তু ওই অক্সিজেন কিন্তু যায় হলো রক্তের মাধ্যমে। যদি রক্ত কম থাকে তাহলে অক্সিজেন সাপ্লাইও কম, তাহলে মেটাবলিজমও কম, তার মানে কার্যকারিতা কম, তার শরীরের যে কর্মক্ষমতা সেটাও কমে যাচ্ছে, তার ব্রেনের যে ক্ষমতা সেটাও কমে যাচ্ছে। সব দিক থেকে কিন্তু একটা অনেক মানে একটা মানে এটা একটা হিউজ নেগেটিভ একটা ইয়ে বলবো আমি। কিন্তু এটা আমরা কিন্তু প্রতিরোধ করতে পারি যদি তাকে আমরা মাসিকের স্বাভাবিকতাটা সম্পর্কে জানাতে পারতাম, তাকে এবং তার গার্জিয়ানকে। হ্যাঁ, কিন্তু ওই যে বললাম যে আমাদের মধ্যে যে একটা একটা মানে সংকোচ আছে, ইভেন মায়েরাও কথা বলতে চায় না মেয়ের সাথে। হ্যাঁ, তাহলে অনেক রকম কিন্তু মানে যখন তার মাসিক হয় অনেক ক্ষেত্রে কিন্তু এটা একটা সাংঘাতিক মানসিক একটা মানে আঘাতের মতন আসে, একটা স্ট্রেসের মতো পড়ে, যেটা কি হলো হঠাৎ করে। আর রক্ত তো এমন জিনিস দেখলে ভয় পাবে বেশিরভাগ মানুষই, তাই না? রক্ত মানে এটা কোথা থেকে হলে কি হয়ে গেছে, কিন্তু এটা আসলে যদি আমরা জানাতে পারি আগে থেকে তাহলে সে প্রিপেয়ার্ড থাকবে।
এবং তার মানে আগে থেকে তাকে একটু ধারণা দেয়া, হ্যাঁ, সেটা খুবই জরুরি। আর আরেকটা হচ্ছে অন্য সময় দেখা যায় আরেকটা এজ আসে যে যখন মানুষের বিভিন্ন ধরনের জরায়ুর বিভিন্ন সমস্যায় ভুগে থাকে। জরায়ুতে কি কি ধরনের সমস্যা হতে পারে? আচ্ছা, জরায়ুতে যেটা মানে খুবই কমন সেটা হলো জরায়ুর এক ধরনের টিউমার, যেটাকে আমরা ফাইব্রয়েড বলি। জরায়ুর যে মাংসপেশি আছে তার মধ্যে টিউমার। হ্যাঁ, তো ফাইব্রয়েড বিভিন্ন বয়সেই হয়, তবে সাধারণত 35-40 এরকম বয়সে যে বেশি হয়। হ্যাঁ, তো ফাইব্রয়েডের মূল যে মানে উপসর্গটা বা লক্ষণটা যেটা প্রথমেই দেখা যায় সেটা হলো বেশি বেশি রক্ত যাওয়া। হ্যাঁ, তো বেশি রক্ত যদি এরকম একটা বয়সের, ধরো 25-30 বছর একজন বয়সের মহিলা যদি হঠাৎ করে, আগে তার মাসিক স্বাভাবিক ছিল কিন্তু আস্তে আস্তে তার রক্ত বেশি যাচ্ছে, তাকে কিন্তু পরীক্ষা করে দেখতে হবে যে ফাইব্রয়েড আছে কিনা। এছাড়া আরও কিছু কিছু কন্ডিশনে, ডিজিজ কন্ডিশনে রক্ত বেশি যায়, সেগুলো মানে উপসর্গটা ধরে যদি আমরা মূল্যায়ন করার চেষ্টা করি তাহলে কারণটা বের করতে পারবো। আর আবার শেষ বয়সে এসে যখন ধরো তোমার মাসিকটা বন্ধ হয়ে যাবে, তখন আবার বিভিন্ন ধরনের উপসর্গ কিন্তু দেখা দেয়। অনেকের এরকম মাসিকের একটা অনিয়ম দেখা দেয়, বেশি হচ্ছে বা কম হচ্ছে। নিয়ম মানে সাধারণ হলো যে মাসিক বন্ধ হবার আগে একটু ইনফ্রিকুয়েন্ট মেনস্ট্রুয়েশন হবে, মানে দেরি করে করে হবে, অল্প দিন থাকবে, কিন্তু এক ধরনের ইরেগুলারিটি দেখা দেয়, কিছুটা ইরেগুলারিটি দেখা দেয় 2-3 বছর পর্যন্ত। কিন্তু যদি ওই সময় আবার ব্লিডিং এর পরিমাণটা বেড়ে যায় বা খুব ফ্রিকোয়েন্টলি হচ্ছে, তাহলে কিন্তু ডাক্তারের কাছে যেতে হবে। হ্যাঁ, কারণ বোঝা যাবে যে তখন হরমোনাল ইমব্যালেন্স তো আছে, তার সাথে অন্য কোনো কারণও থাকতে পারে। আর কি ধরনের পরীক্ষা করে আসলে নিশ্চিত হওয়া যায় যে তার খুব বড় ধরনের কোনো সমস্যা হয়েছে কিনা? আসলে খুব বড় ধরনের সমস্যা বলতে কি বোঝাচ্ছে, সেটা মানে সমস্যা হয়েছে কিনা আমরা সেটা আমরা মনে হয় যে সেভাবে বলি। হ্যাঁ, মানে বড় ধরনের বলতে গেলে ওই বিশেষণটার আসলে ইয়ে হচ্ছে না, মানে যে অনেক ধরনের সমস্যা হতে পারে। একটা হলো যে কোনো সমস্যা নিরূপণের জন্য প্রথম যেটা দরকার সেটা হলো ভালো করে ইতিহাসটা জানা, মানে তার সমস্যার ব্যাপ্তিটা কতটুকু সেটা কিন্তু বোঝা যাবে যে তার কি ধরনের উপসর্গ হচ্ছে সেটা বুঝে। হ্যাঁ, তারপরে আমরা পরীক্ষা করে, যেমন ফাইব্রয়েড যদি হয় তাহলে টিউমার হলে ইউটেরাসটা বড় হয়, পেটে হাত দিলে এটা চাকা পাওয়া যাবে এরকম। আর আলট্রাসোনোগ্রাফি করলে আমরা বুঝতে পারি কোনো টিউমার আছে কিনা। অনেক সময় জরায়ুর ভেতরে যে আবরণটা থাকে সেটা যদি বেড়ে মানে ওভার গ্রোথ হয় বা হাইপারপ্লেসিয়া বলি আমরা, সেগুলি কিন্তু আলট্রাসোনোগ্রাফি করেও বোঝা যায়। আর তারপরে যদি প্রয়োজন হয় কিছু স্পেসিফিক আরও মোর সফিস্টিকেটেড যে ইনভেস্টিগেশনগুলো আছে, এমআরআই আছে বা সিটি স্ক্যান আছে, সেগুলো করা যেতে পারে। আমাদের সাথে একজন দর্শক সংযুক্ত হয়েছেন, আমরা আবারও ফিরে আসব ফোনটি নিয়ে। আচ্ছা, হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? জি, আমি আমার নাম ফারজানা জামালপুর থেকে বলছি। জি, আমরা সবাই শুনতে পাচ্ছি, আপনার সমস্যার কথা বলুন। আমার বয়স 18, আমার উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি, আমার ওজন 56 কেজি। আমার সমস্যা হচ্ছে মানে আমার পিরিয়ড 1 মাস 1.5 মাস এরকম হচ্ছে, আর হইলে পরে দেখা যাচ্ছে 8 দিন 10 দিন করে থাকছে। আচ্ছা আচ্ছা, এটা আমরা একটু আগে কিন্তু বললাম, এটা মানে আমি কি করতে পারি? একটা কমনলি প্রবলেম। আমার মুখের লোম উঠছে। আচ্ছা, মুখের লোম উঠছে, মুখের লোম উঠেছে এবং মাসিকের কিছু সমস্যা আছে। হ্যাঁ, ইরেগুলার হচ্ছে বা একবার হলে অনেক বেশিক্ষণ থাকছে, এটা কিন্তু 8 থেকে 10 দিন থাকে বলেছে। হ্যাঁ, কিন্তু সাথে যে অন্য একটা সিম্পটম বললো না যে লোমের মতন, এটা কিন্তু ওই যে পলিসিস্টিক ওভারি হলে এরকম হতে পারে। যদি ওর ওজন যেটা বলেছে আমার মনে হয় যে এটা খুব একটা বেশি ওজন নয়, তো কিছু হরমোনাল ইমব্যালেন্সের জন্য হয়তো মাসিকের সমস্যাটা হচ্ছে। আমার মনে হয় একজন ডাক্তারের কাছে যাওয়া উচিত পরীক্ষা করে মানে নিঃসন্দেহ হওয়ার জন্য, কারণ এটা কিন্তু খুব স্বাভাবিক ব্যাপার নয়। এবং প্রথম থেকেই যদি সে চিকিৎসা করে তাহলে হয়তো এই যে ধরো মানে লোম হওয়ার যে সমস্যাটা, এটা হয়তো সেরে যাবে। এটা নিয়ে খুব দুশ্চিন্তার না, এটা খুব দুশ্চিন্তার কিছু ব্যাপার না। আমাদের সাথে আরো একজন দর্শক সংযুক্ত হয়েছেন। ঠিক আছে,
হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো। হ্যালো, হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। শুনতে পাচ্ছি। কুমিল্লা থেকে বলছি, বনোয়ারা। জি, আপনার সমস্যার কথা বলুন, আমরা সবাই শুনতে পাচ্ছি। আচ্ছা ম্যাডাম, আমার কথা আগে শুনেন, তারপরে উত্তর দিবেন। আমার বয়স 55 বছর। আমার মাসিক বোন থেকে 7 বছর আগে। এখন আমার সমস্যা, আমার ঘন ঘন প্রস্রাব হয়, আর শরীর জ্বালা পোড়া করে। এই শীত, এই গরম, এই শীত গেছে, মনে হয় কোনো কাপড় টাপড় ফেলতে পারছি না। আমি থাকি গ্রামে। আচ্ছা, আমি কোনো প্রশ্ন মাসিক করবেন? পরে না প্রশ্ন। এখন ডায়াবেটিস আছে, কন্ট্রোলে আছে, আচ্ছা আর উচ্চ রক্তচাপ আছে, কন্ট্রোলে আছে। আর একটা ম্যাডাম, আমার থ্যালাসেমিয়া মাইনর। আচ্ছা, থ্যালাসেমিয়া মাইনরটা অবশ্য এই বয়সে বা নতুন করে কোনো সমস্যা করার কিছু নাই। তবে যেটা হয় যে মাসিক বন্ধ হয়ে যাওয়ার পরে শরীরে প্রয়োজনীয় একটা হরমোন, এস্ট্রোজেন হরমোন, সেটার ঘাটতি হয়। হ্যাঁ, এস্ট্রোজেন হরমোনের ঘাটতির কারণে ওই যে ঘন ঘন পেশাব হচ্ছে, হঠাৎ গরম লাগছে। হ্যাঁ, তো আমার মনে হয় যে ওনার কিছু ওষুধ আছে যেটাকে আমরা হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি বা মেনোপজাল হরমোন থেরাপি বলি। সেগুলো হলো মানে গ্রহণ করলে পারে ওর এই সমস্যাটা চলে যাবে। তবে আমি টেলিফোনে কিন্তু নাম বলছি না যে ওষুধটা খাও, কারণ এগুলো ওষুধ খেলে কিন্তু একজনের তত্ত্বাবধানে থাকতে হবে। মানে কোনো সাইড এফেক্ট হচ্ছে কিনা বা ওষুধের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে কিনা যেটা ক্ষতিকারক, তো সেই জন্য কিন্তু একজনের পরামর্শ তাকে থাকতে হবে। তবে এটা একটা ওষুধ খেলে পারে কিন্তু হয়তো 1 মাস 2 মাস খেলে এই সমস্যাগুলো চলে যাবে। আমাদের সাথে আরো একজন দর্শক আছেন। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। জি দর্শক, আমরা সবাই শুনতে পাচ্ছি, পরিচয় দিয়ে আপনার সমস্যার কথা বলুন। জি, আমি জামালপুর থেকে বলছি, আমার নাম সুমি। জি, আমরা শুনতে পাচ্ছি। আমার বয়স 25 বছর, আমার একটি বাচ্চা আছে 2 বছর বয়স, আর আমার ডায়াবেটিস হয়ে গেছে। তো আমার প্রচুর সাদা স্রাব হয়, চুলকায়। আচ্ছা আচ্ছা, ডায়াবেটিস, এই যে চুলকানো বা সাদা স্রাব, এটা ডায়াবেটিস যদি নিয়ন্ত্রণ না থাকে তাহলে পারে কিন্তু এটা খুবই স্বাভাবিক সমস্যা। হ্যাঁ, মানে ওখানে একটা ফাঙ্গাল ইনফেকশন হয় বা ক্যান্ডিডিয়াসিস হয়, যার জন্য সাদা একটু ছাকড়া ছাকড়া দইয়ের মতন সিক্রেশন হয় এবং ওখানে চুলকানি হয়। তাহলে ওকে যেটা প্রথমত করা দরকার সেটা হলো ডায়াবেটিসটা খুব ভালোভাবে নিয়ন্ত্রণ করতে হবে। ডায়াবেটিসের মুখে খাবার ওষুধ আছে বা ইনসুলিন নিতে হবে, কিছু এক্সারসাইজ করতে হবে, খাওয়া তো কন্ট্রোল করতেই হবে ডায়াবেটিসের যা ডায়েট। হ্যাঁ, আর লোকালি ওখানে কিছু অ্যান্টি ফাঙ্গাল ক্রিম পাওয়া যায়, সেটা ব্যবহার করতে পারে। বাথরুমে যে পানিটা খরচ করে তাতে একটু লবণ দিয়ে নিতে পারে, তাহলে কিন্তু তার চুলকানিটা কমে যাবে। কিন্তু ডায়াবেটিস নিয়ন্ত্রণ না হলে কিন্তু এই সমস্যা, শুধু এই সমস্যাই না, হয়তো আরো অনেক ধরনের সমস্যা আসবে যদি সে ডায়াবেটিসটা নিয়ন্ত্রণে না রাখে। আর আমরা কথা বলছিলাম যে বিভিন্ন ধরনের সমস্যা বিভিন্ন বয়সে, এবং পোস্ট মেনোপজাল সিনড্রোম নিয়েও আমরা কথা বলছিলাম যে সেই সময় আসলে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। যেমন শুরুতে ওই একজন যিনি ফোন করলেন বললেন না যে হঠাৎ গরম লাগছে, পেশাবের সমস্যা হচ্ছে, সেরকম আরো নানান রকম হাড়ে ব্যথা, কোমরে ব্যথা, সেগুলো হয় কারণ হাড় ক্ষয় হতে থাকে এস্ট্রোজেন হরমোনের অভাবে। আর তাদের জন্য বিশেষ করে যেন মহিলারা এই ধরনের সমস্যায় না ভোগে, এই জন্য প্রিভেন্টিভ কি কিছু করা যায় কিনা, মানে আগে থেকে সচেতন থাকলে এই সমস্যাগুলো কি কিছুটা কমে আসতে পারে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। যেটা এখন কিন্তু খুব মানে অ্যাডভোকেট করা হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন। মানে আমরা যেভাবে জীবনযাপন করি এটা আসলে মোটেই স্বাস্থ্যসম্মত না। মানে সারাক্ষণ বসে আছি, ঘরের মধ্যে আছি, এখন আমাদের তো এই আসলে দেখা যায় আমরা যে যেখানে কাজ করছি বসেই কাজ করা হয় কিন্তু। আর মানে মনে করো যারা বাইরে কাজ করছে না, বাসায় আছে, কিন্তু তারাও কিন্তু বাইরে একটু হাঁটাহাঁটি করবে বা সূর্যের আলো গায়ে লাগবে বা ফিজিক্যাল একটা অ্যাক্টিভিটি হবে, সেটা হচ্ছে না। সবাই মানে একটা ফ্ল্যাট বাড়িতে একটা 4 দেয়ালের মধ্যে বন্দি এরকম। তুমি দেখো একটা কোনো পাড়ার মধ্যে কোনো পার্ক নাই বা একটা মাঠ নাই বা হাঁটার জায়গা নেই, আবার হাঁটতে গেলাম তো কখন ছিনতাইকারীর কবলেই পড়েই না আমার গায়ের উপরে এসে একটা সাইকেল উঠে যাচ্ছে, জানি না, যেতে পারছে না সবাই না।
তো এইগুলোর জন্য কিন্তু আমাদের এই পোস্ট মেনোপজাল পিরিয়ডের যে প্রবলেমগুলো মেয়েদের সেগুলো কিন্তু অনেক বেশি হচ্ছে। আমাদের সাথে আরো একজন দর্শক আছেন, অপেক্ষায় আছেন। আমরা এটা শেষ করে নিয়ে বললাম যে কথাটা বলতে চাচ্ছিলাম যে এখন আমরা দেখি অনেকেরই কিন্তু ভিটামিন ডি ডেফিসিয়েন্সি। তো আমাদের দেশে তো এত সূর্যের আলো, এবং সূর্যের আলো গায়ের চামড়ায় লাগলে কিন্তু ভিটামিন ডি শরীরে তৈরি হয়, তাহলে আমাদের কিন্তু ভিটামিন ডি অভাব হওয়ার কথা না। কিন্তু আমাদের লাইফস্টাইলের জন্য আমরা যেভাবে এখন চলাচল করি তাতে কিন্তু ভিটামিন ডির অভাব হচ্ছে। আর ভিটামিন ডির অভাব হলে পারে কিন্তু ওই যে কোমরে ব্যথা, গায়ে ব্যথা, এগুলো অনেক বেশি হয়। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, ওয়ালাইকুম সালাম, আসসালামু আলাইকুম। আমরা সবাই শুনতে পাচ্ছি, পরিচয় দিয়ে সমস্যার কথা বলুন। বলতেছিলাম আমার আম্মু তলপেট ব্যথা করে, জ্বালা পোড়া করে। আচ্ছা, আর কোনো সমস্যা আছে? বা এটা কতদিন ধরে হচ্ছে? হ্যাঁ, এটা কতদিন ধরে? অনেকদিন হলো। আচ্ছা, তলপেট ব্যথা করে, জ্বালা পোড়া করে। দর্শক, আপনার মায়ের বয়সটা একটু বলবেন? বয়স তো হবে মানে 50। আচ্ছা, তলপেটে ব্যথা ও আর কিছু বলে নেই, বয়স 50, তাহলে আমি ধরে নিচ্ছি যে তার হয়তো মাসিক বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, তো তলপেটে ব্যথার কিন্তু দুটো মেইন কারণ, একটা হলো পেশাবে ইনফেকশন, আরেকটা হলো কোষ্ঠকাঠিন্য, পায়খানা খুব কষা। তো এই দুটো যদি থাকে তাহলে সেটার জন্য অনেক বেশি পানি খেতে হবে, শাকসবজি খেতে হবে, তাই না, যাতে পায়খানাটা স্বাভাবিক হয়ে যায় এবং পেশাবও স্বাভাবিক হয়ে যায়। পেশাব ঘন ঘন হওয়া বা পেশাবের সময় ব্যথা বেশি হওয়া, জ্বালা পোড়া হওয়া, সেগুলো হলো পেশাবে ইনফেকশনের একটা লক্ষণ। হ্যাঁ, তাহলে সে তলপেটে ব্যথা কিন্তু ওই জন্য হতে পারে। আর এছাড়া অন্য যেগুলো কারণে হতে পারে, যদি আগে থেকে তার কোনো সমস্যা থাকে, যেমন কোনো রকম মানে যদি ফাইব্রয়েডের কোনো ডিজেনারেশন হয় বা মানে কিছু অন্য কমপ্লিকেশন হয়, তাহলে ব্যথা হতে পারে। কিন্তু সেগুলো আমি খুব স্বাভাবিক মানে সাধারণ ধরছি না। সাধারণভাবে কিন্তু আমার মনে হয় যে পেশাবের ইনফেকশন হয়তো আছে, যার জন্য ব্যথা হচ্ছে। আর অনেকে কিন্তু গ্যাস্ট্রিকের হলে যে ব্যথাটা পুরো পেটেই হয়, তো সাধারণত গ্যাস্ট্রিকের ব্যথাটা উপর পেটে হয়, কিন্তু কেউ কেউ আবার মানে এটা নিচের পেটেও ফিল করে, সেটাও হতে পারে। এটা দেখতে হবে, মানে একজন ডক্টরের সাথে কনসাল্ট করে দেন। আমাদের সাথে আরো একজন দর্শক আছেন। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম, আমার ডাক্তারের সাথে কথা বলতে। জি, আমরা সবাই শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমার সমস্যা হচ্ছে আমার বেবির বয়স হচ্ছে 1 বছর, গতকাল থেকে, কিন্তু আমার এখনো পিরিয়ড হচ্ছে না। আচ্ছা, 1 বছর হয়েছে এখনো পিরিয়ড হচ্ছে না, এটা কিন্তু খুব বড় কোনো সমস্যা না। এটা চুলকানি থাকে, প্রস্রাবের জায়গায় বেশি, আর পাইপের সমস্যা আছে। আচ্ছা, তো তোমার 3টে সমস্যা, তো আমি একটা একটা করে বলি। হ্যাঁ, প্রথমত বললেও যে 1 বছর হয়েছে বাচ্চার বয়স, কিন্তু মাসিক হচ্ছে না। এটা খুব অস্বাভাবিক কিছু নয়, কারো কারো বাচ্চা হওয়ার পরে অনেক দিন পরে মাসিক হতে পারে, কিন্তু বাচ্চার বয়স 6 মাস হয়ে যাওয়ার পরে থেকে কিন্তু তাকে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করা উচিত। কারণ আমরা বলে থাকি যে অ্যাটলিস্ট 2টা বাচ্চার মধ্যে যেন 2 বছর গ্যাপ থাকে। কাজেই তোমার মাসিক না হলেও কিন্তু কোনো একটা পদ্ধতি ব্যবহার করতে হবে। এটা হলো 1 নম্বর প্রশ্নের উত্তর। দ্বিতীয়ত বলেছে যে ওখানে চুলকানি আছে, তো চুলকানি আমরা একটু আগেই বললাম যে ওটা ফাঙ্গাল ইনফেকশন হলে চুলকানি হয়, বা আরও কিছু ধরো ট্রাইকোমোনাস ইনফেকশনও হতে পারে। তাহলে পরে তার ডায়াবেটিস আছে কিনা সেটা দেখা দরকার। আর চুলকানির জন্য কিছু সাধারণ ওষুধ, যেমন মেট্রোনিডাজোল গ্রুপের ওষুধ খেতে পারে যদি ট্রাইকোমোনাস ইনফেকশন হয়, বা অ্যান্টিফাঙ্গাল খেতে পারে, কিন্তু আগে দেখে নিতে হবে তার ডায়াবেটিস আছে কিনা। হ্যাঁ, আরেকটা কি সমস্যা বলেছিল বলে তো ভুলে গেলাম আমি একটু দিতে। আচ্ছা, আমরা সে আরেকটা সমস্যার কথা আমিও ঠিক পাইলসের সমস্যা। পাইলসের সমস্যাটার মূল কারণ হলো কোষ্ঠকাঠিন্য। হ্যাঁ, তার মানে তার যে পরিমাণ শাকসবজি খাওয়া উচিত, পানি খাওয়া উচিত, সে নিশ্চয়ই সেটা খাচ্ছে না।
কাজে তাকে অনেক বেশি সবজি খেতে হবে, শাক খেতে হবে। ইসবগুলির ভুসি একটা খুব ভালো জিনিস পায়খানা তৈরি করার জন্য। যদি তার পায়খানাটা স্বাভাবিক থাকে তাহলে কিন্তু তার পাইলস আপনি মানে কমে যাবে। হ্যাঁ, পাইলসের জন্য খুব একটা কিছু করার দরকার পড়ে না, যদি না তার ওই কোষ্ঠকাঠিন্যটা স্বাভাবিক হয়। হ্যাঁ, ওটার জন্য চেষ্টা করতে হবে। আচ্ছা, একটা খুব কমনলি দেখা যায় যে পলিসিস্টিক ওভারি নামে একটা রোগ আছে, তো এইটাতে সাধারণত কি হয়ে থাকে, কি কি উপসর্গ দেখা দেয়? পলিসিস্টিক ওভারিটা হলো মানে নর্মাল মাসিক চক্রে কিন্তু যেখানে মানে ওভারি বা ডিম্বাশয়ে কিছু কিছু ডিম্বাণু পরিপক্ক হওয়া শুরু করে এবং ধর 10-12টা একসঙ্গে পরিপক্ক হতে থাকে, তারপরে একটা ফাইনালি পরিপক্ক হয়ে সেটা ডিম্বস্ফোটন হয় বা ওভুলেশন হয়। পলিসিস্টিক ওভারিতে এই ডিম্বস্ফোটনটা বা ওভুলেশনটা হয় না, মানে ইয়েগুলো তোমার ডিম্বাণুগুলো পরিপক্ক হওয়া শুরু হয়, ছোট ছোট সিস্ট তৈরি হয়, কিন্তু এটা ফাইনালি ম্যাচুরেশনটা হয় না। হ্যাঁ, তো পলিসিস্টিক ওভারিতে সাধারণত দেখা যায় যে যাদের একটু ওজন বেশি, হ্যাঁ মানে একটু ওবেস, তাদের ক্ষেত্রে এটা বেশি দেখা দেয়, বা এটা দুটোই হতে পারে, মানে ওবেসিটির জন্য পলিসিস্টিক ওভারি বা পলিসিস্টিক ওভারির সিম্পটম হিসেবে। হ্যাঁ, এটার জন্য ওইটা হরমোনাল ইমব্যালেন্স। এই প্রসঙ্গে আসবো, কিন্তু একজন দর্শক অপেক্ষা করছেন। আচ্ছা, হ্যালো, আসসালামু আলাইকুম। দর্শক কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, জি আমরা সবাই শুনতে পাচ্ছি। হ্যাঁ ম্যাম, আমি ম্যাডামের সাথে কথা বলছি। আমরা সবাই শুনতে পাচ্ছি, আপনার সমস্যার কথা বলুন। বলতেছি কি, আমার 2 মাস ধরে পিরিয়ড হচ্ছে না, তো আর আমার তলপেটে একটু ব্যথা ব্যথা করে। আপনার বয়সটা বলবেন? আমার বয়স হচ্ছে 24 বছর। আপনি কি বিবাহিত? হ্যাঁ। আচ্ছা, যার মানে এরকম বয়স 24 বছর 25 বছর, মানে যে রিপ্রোডাক্টিভ এজ গ্রুপে, তার যদি কোনো কারণে মানে আগে মাসিক রেগুলার ছিল আর এখন হঠাৎ করে মাসিক বন্ধ, তাহলে প্রথম যে কথাটা আমরা মাথায় আনি সেটা হলো প্রেগনেন্সি। হ্যাঁ, ওর 2 মাস ধরে যে মাসিক হচ্ছে না, প্রথমত একটা প্রেগনেন্সি টেস্ট করে দেখুন। যদি প্রেগনেন্সি টেস্ট পজিটিভ হয় তাহলে তো বুঝাই গেল যে কি কারণে মাসিক বন্ধ আছে, তাই না? যদি প্রেগনেন্সি টেস্ট নেগেটিভ হয় তখন আমরা অন্য কিছু চিন্তা করব। তবে সাধারণত অন্যান্য যেগুলো কারণে মাসিক বন্ধ থাকতে পারে, যেমন পলিসিস্টিক ওভারিতে মাসিক বন্ধ থাকতে পারে, সেটা হঠাৎ করে একবার হবে না, সেটা মানে ওভার দ্য মান্থস একটা ইয়ে হয়। হ্যাঁ, মানে হয়তো অল্প অল্প হচ্ছিল, দেরি করে করে হচ্ছিল, তারপরে আবার অনেকদিন বন্ধ থাকলো, এরকম হয়। হ্যাঁ, কিন্তু স্বাভাবিক ছিল, হঠাৎ করে বন্ধ, সেটা প্রেগনেন্সি হওয়াটাই সবচাইতে মানে প্রথম। আরেকজন দর্শক যে প্রশ্ন করেছিলেন যে ওনার ল্যাকটেশনাল অ্যামোনিয়া, এটা হতে পারে যে বাচ্চা হওয়ার পর অনেক দিন ধরে যে হয় না, সেটা হতে পারে, কিন্তু সেই ক্ষেত্রে কি তাকে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহারের আগে কোন টেস্ট করে নিতে হবে, যে তার প্রেগন্যান্সি টেস্টটা করা? না না, যদি সে মনে করে ওই অনেক সময় দেখা যায় যে কনসেপ্ট করে ফেলে। হ্যাঁ, না না, সেটা তো আমি বললামই যে বাচ্চা হবার পরে বাচ্চা যদি শুধুমাত্র বুকের দুধ খায় তাহলে, এবং যদি মায়ের মাসিক বন্ধ থাকে, তাহলে প্রথম 6 মাস অন্য আর কোনো পদ্ধতি না নিলেও হবে, কারণ এটাই হলো একটা ন্যাচারাল পদ্ধতি, ল্যাকটেশনাল অ্যামিনুরিয়া মেথড। হ্যাঁ, তার 3টা ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে। একটা হলো বাচ্চাকে এক্সক্লুসিভ ব্রেস্টফিড করতে হবে, তার মানে শুধুমাত্র বুকের দুধ আর কোনো কিছু না, মায়ের মাসিক বন্ধ থাকতে হবে এবং বাচ্চা 6 মাসের কম বয়স হবে। কিন্তু 6 মাসের পরে যদি তার মাসিক নাও হয় তবুও কিন্তু 6 মাসের পর থেকেই তার অন্য আরেকটা পদ্ধতি ব্যবহার করতে হবে, কারণ 6 মাসের পরে তো বাচ্চা শুধু বুকের দুধ খাবে না, তাই না? 6 মাসের পরে কিন্তু বাচ্চাকে বাড়তি খাবার দিতে হবে। হ্যাঁ, কাজে কেউ যদি মানে মাসিক বন্ধ আছে, 1-2 মাস চলে গেছে, তারপরে সে এখন সে পদ্ধতি নিতে চায়, অবশ্যই তাকে প্রেগন্যান্সি আগে এক্সক্লুড করতে হবে, টেস্ট করে দেন তাকে কোনো একটা পদ্ধতি বেছে নিতে হবে। একটা ভুল ধারণা যে মাসিক না হলে বোধহয় মানে আবার কনসেপ্ট করার সম্ভাবনা নেই, সেটা কিন্তু ভুল ধারণা। আবার মাসিক হবার অনেকের মধ্যেই আছে। হ্যাঁ, এইজন্য আমি বারবারই বলছি যে বাচ্চা হবার পরে মানে কবে কার মাসিক আবার রিটার্ন করবে সেটা কিন্তু বলা যায় না। কারো কিন্তু দেখা যায় 40 দিন পরে আবার রেগুলার সাইকেল হচ্ছে, তাদের জন্য কিন্তু বাচ্চা শুধু বুকের দুধ খেলেও অন্য একটা পদ্ধতি নিতে হবে। হ্যাঁ, আর যাদের মাসিক বন্ধ কিন্তু বাচ্চা যদি 6 মাস হয়ে যায় তাহলে মাসিক না হলেও কিন্তু পদ্ধতি নিতে হবে,
তা না হলে পরে সে কিন্তু কনসেপ্ট করতে আপনি পারে। চমৎকার করে এই ব্যাখ্যাটা দিয়েছেন, কারণ মানুষের মধ্যে এই ভুল ধারণাটা ভীষণভাবে রয়েছে। আমাদের সাথে আরো একজন দর্শক আছেন। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আমি শোভন বলছিলাম এর থেকে। জি, আমার বাচ্চার বয়স 6। ও একটু বাড়িতে নরমালি থাকে, কিন্তু যখন 6 মাস একটু ও বাইরে 6 বের বছর? হয়, ও আচ্ছা, 6 দেখা বছর। গেল হ্যাঁ, যখন দেখা গেল যে কোনো মার্কেটে গেছে বা কোনো অকেশনে, তখন ও একটু ঘন ঘন একটু প্রস্রাব করে, অ্যাবনর্মাল। আচ্ছা, এটার কারণটা একটু জানাবেন প্লিজ। বাচ্চাদের মানে বিয়ের বাচ্চার জন্য বয়স 6, ছেলে বাচ্চা। ছেলে বাচ্চা হ্যাঁ, পেশাবের ইনফেকশন হতে পারে। আচ্ছা, বাড়িতে ম্যাম নরমাল, হ্যাঁ, হ্যাঁ, কিন্তু যখন বাইরে যায় যে কোনো মার্কেট বা কোনো অকেশন, তখন আসলে দেখা যায় মিনিটে 2-3 না বার। সেটা কিন্তু একটা মানসিক অবস্থা। হ্যাঁ, মানে ও একটু ইনসিকিউর ফিল করছে যখন ও বাইরে যাচ্ছে, তখন তার হয়তো এরকম ঘন ঘন পেশাবের মানে ওটা হয় যে অনেক সময় ইতে যাওয়ার সময় সে একটা ইনসিকিউর ফিল, এটা কি হবে, সে বাথরুমে যেতে পারবে কিনা, এরকম একটা ধারণা থেকে হয়তো এরকম পেশাব হতে পারে। হ্যাঁ, সেটা কিছু না। এখন ইন দিস টাইম আমি কি করতে পারি, মানে ওর কোনো না, ওকে একটু বোঝাতে হবে যে তুমি বাইরে গেলে তোমার যদি বাথরুম দরকার তুমি বাথরুমে যেতে পারো, কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, আমরা পলিসিস্টিক ওভারি নিয়ে কথা বলছিলাম। পলিসিস্টিক ওভারি তো আমরা জানলাম যে এটা মানে কেন হয়, কিভাবে হয়। আরেকটা হচ্ছে যে এই সমস্যাটা যদি যথাসময়ে ট্রিটমেন্ট না করা হয়, সেই ক্ষেত্রে কি হতে পারে? পলিসিস্টিক ওভারি অনেক রকম জটিলতা আছে, মানে ওটা হরমোনাল ইমব্যালেন্সটা একটা বড় জটিলতা, এবং ওটার সাথে তোমার কিছু কিছু অন্যান্য অ্যাসোসিয়েটেড প্রবলেমও থাকে। হ্যাঁ, যেমন ওবেসিটি থাকে, যেমন ওই যে অনেক মানে অবাঞ্ছিত লোমের সমস্যাগুলো থাকে, এবং এগুলো কিন্তু একটা কসমেটিক প্রবলেম আছে। তারপরে হরমোনের জন্য যেমন ইনফার্টিলিটি, সেটাও কিন্তু পলিসিস্টিক ওভারিতে হতে পারে, মানে বন্ধ্যাত্ব পর্যন্ত হতে পারে। আরেকটা হচ্ছে যে মেয়েদের প্রায় দেখা যায় যে পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ, তলপেটের যে প্রদাহ, এই সমস্যাটাও কিন্তু দেখা দেয়, এবং এটাও যদি যথাযথভাবে ট্রিটমেন্ট না করা হয় যথাসময়ে, অনেক ধরনের কনসিকোয়েন্স হতে পারে। এই রোগটি সম্পর্কে একটু জানতে চাইবো। এটা যেহেতু খুবই যেটা কমন। বলে খুব মানে ইয়ে করে বলেছো, ওটা যে যেটা পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ বা মানে যেটা এটার কিন্তু হ্যাঁ, তলপেটে যে প্রদাহ না, তার কিন্তু কিছু কারণ থাকে। যেমন সাধারণত দেখা যায় কোনো মানে ইনফেকশন যদি হয়, বিশেষ করে ধরো বাচ্চা ডেলিভারির সময় বা ডেলিভারির পরে, অথবা কারো গর্ভপাত হয়েছে, গর্ভপাতের পরে ইনফেকশন হলো, বা অন্য কোনো কারণে মনে করো যে কোনো ব্যাকটেরিয়াল বা ভাইরাল ইনফেকশনের কারণে, তখন এটা যদি পারসিস্টেন্টলি থাকে, মানে যখন ইনফেকশন হলো সঙ্গে সঙ্গে সেটা চিকিৎসা হয়নি, তখন এটা তলপেটের যে সমস্ত টিস্যুগুলো আছে সেখানে হয়ে যায়। হ্যাঁ, তখন এটা দীর্ঘমেয়াদী ব্যথা, জ্বর আসছে, হঠাৎ করে তলপেট ভারী লাগছে, এরকম নানান রকম সমস্যা হতে পারে। তাহলে আমাদের মনে রাখতে হবে যে ডেলিভারির পরে যদি কোনো রকম ইনফেকশন হয় বা কোনো গর্ভপাতের পরে, অবশ্যই এটা অ্যান্টিবায়োটিক খাওয়া বা যথাযথ একটা ব্যবস্থা নেওয়া দরকার। এবং সবচাইতে যেটা দরকার স্বাভাবিকভাবে সেটা হলো যে মেনস্ট্রুয়াল হাইজিন, মানে যখন মেনস্ট্রুয়েশন হচ্ছে তখন যে কাপড়টা ব্যবহার করছে সেটা পরিষ্কার রোদে শুকানো কাপড় কিনা, বা প্যাড হলে সেটা প্যাডটা সে ফ্রিকোয়েন্টলি চেঞ্জ করছে কিনা, মানে ওইখান থেকেও কিন্তু ইনফেকশন হতে পারে। কাজে পিআইডি হয়ে যাওয়ার পরে চিকিৎসা করাটা কিন্তু জটিল, সবসময় ভালো করা যায়। তার মানে এটার জন্য প্রিভেনশনটাই হচ্ছে ভালো। হ্যাঁ, মানে তোমার পেরিনিয়াল পার্টসের বা মানে প্রাইভেট পার্টসের পরিষ্কার পরিচ্ছন্নতাটা নিশ্চিত করতে হবে, এবং ডেলিভারির পরে বা গর্ভপাতের পরে কোনো ইনফেকশন থাকলে তার যথাযথ চিকিৎসা করতে হবে। আর আরেকটা বিষয় হচ্ছে যে অনেকেরই কিন্তু অনিয়মিত মাসিক হয়ে থাকে। দেখা যায় যে তার শুরুর দিকে মাসিক খুবই কম, জাস্ট একটু বুঝলো যে হচ্ছে, আবার দেখা গেল 5th ডেতে বেশ অনেকখানি হলো, আবার দেখা গেল 6th ডে এবং 7th ডেতে একেবারেই কম। এই যে এরকমটা হওয়ার, এটা একটু নরমাল থেকে একটু ব্যতিক্রম, এটা কেন হয়? না, এটা সাধারণত হরমোনের ইমব্যালেন্সের জন্য হয়। হ্যাঁ, তবে এটা যদি তার 7 দিনের মধ্যে ভালো হয়ে যায়, তাহলে এটা নিয়ে চিন্তিত হবার কিছু নাই। হ্যাঁ,
মানে আমাদের বেশি চিন্তাটা হলো যে রক্ত যদি বেশি যায়, কারণ তাহলে পরে রক্তশূন্যতা বা ওই সমস্ত অসুবিধা হবে। আর যদি কম যায় তখন অনেক সময় কিন্তু থাইরয়েড হরমোনের প্রবলেমের জন্য, হাইপোথাইরয়েড যাদের, সেটা যদি চিকিৎসা না করে তাহলে কিন্তু মাসিকের এরকম অনিয়ম হতে পারে। কাজেই সেগুলো একটু দেখা দরকার আছে। আবার আরেকটা হরমোন আছে প্রোল্যাক্টিন হরমোন, সেটা যদি বেশি থাকে তাহলে পারে মাসিকের অনিয়ম হতে পারে। অনেকগুলো পরীক্ষা করে দেখা যেতে পারে যে কি কারণে হচ্ছে। তবে ওটা যে মানে খুব চিন্তার কোনো ব্যাপার বা মানে খুব দ্রুত চিকিৎসা নিতে হবে তা নয়। যদি বেশি রক্ত যায় সেটাই কিন্তু দ্রুত চিকিৎসা নেওয়া দরকার, কারণ তার এফেক্টটা খুব তাড়াতাড়ি হবে। আর একটা বিষয় হচ্ছে যে আমরা তো সব সময় মনে করি যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। সার্ভাইকাল ক্যান্সার এটা কিন্তু এখন আমরা জেনেছি যেটা প্রিভেন্টেবল এবং এর জন্য টিকাও নেওয়া হয়। তো সেই বিষয়টি যদি একটু বলতেন, কারণ মানুষ যদি আগে থেকে সচেতন হয় এবং কিশোরী বয়স থেকে আসলে এই সচেতনতা, আসলে এটা বাবা মারই সচেতন হতে হবে, এই বিষয়টাকে একটু যদি আলোকপাত করেন। খুব মানে সার্ভাইকাল ক্যান্সার কিন্তু আমাদের দেশে খুবই কমন। হ্যাঁ, মানে মানে এই কমন হওয়ার পিছনে কিছু সামাজিক কারণ আছে, কারণ আমাদের দেশে অনেক অল্প বয়সে বিয়ে হয়, অল্প বয়সে বাচ্চা হয়। হ্যাঁ, সেটা কিন্তু একটা অ্যাসোসিয়েটেড ফ্যাক্টর, মানে ঠিক কারণ বলা যাবে না কিন্তু একটা রিস্ক ফ্যাক্টর। হ্যাঁ, আর মানে কারণটা বলতে এখন যেটা বের হচ্ছে সেটা হলো হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। অলমোস্ট 90% ক্ষেত্রেই মানে দুটো ভ্যারাইটি আছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের যাদের সম্পৃক্ততা পাওয়া গেছে সার্ভাইকাল ক্যান্সারের সাথে। হ্যাঁ, এখন এই ভাইরাস দুটোর এগেনস্টে এবং 4টা ভাইরাসের এগেনস্টে কিন্তু টিকা পাওয়া যায়। হ্যাঁ, আমাদের দেশেও অ্যাভেলেবল। কাজে এই টিকা নেওয়া থাকলে কিন্তু ওই ভাইরাসগুলো আর আক্রমণ করতে পারছে না। তার মানে সার্ভাইকাল ক্যান্সারের রিস্কটা কিন্তু কমে যাচ্ছে প্রায় 90%। আর কিছু যে সামাজিক যে কারণগুলো সেগুলোর জন্য কিন্তু আমাদের সচেতন হতে হবে যে অল্প বয়সে বিয়ে নয়, অল্প বয়সে বাচ্চা নয়, এবং খুব ঘন ঘন যাতে বাচ্চা না হয়। হ্যাঁ, তো অলরেডি এখন কিন্তু আগের চাইতে কিছুটা কমে আসছে। হ্যাঁ, আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখন সার্ভাইকাল ক্যান্সারের রোগী হাসপাতালে অনেক থাকতো, এখন কিন্তু অতটা নয়, কারণ আগের চাইতে আমাদের কিছুটা সামাজিক অবস্থার উন্নতি হয়েছে, তাই না? মানে এখন আর 7-8টা 9টা বাচ্চা সাধারণত হয় না। হ্যাঁ, আবার বিয়ের বয়স যদিও অবশ্য খুব একটা বাড়েনি, মানে আমি যদি বিডিএইচএস এর দিকে তাকাই তাহলে দেখা যাবে যে 2014-এ যেটা ছিল এভারেজ এজ অফ ম্যারেজ, মানে সার্ভেতে যেটা দেখা গেছে, হ্যাঁ, মানে 2017 তো সেটা খুব একটা পরিবর্তন হয়নি। কিন্তু তারপরেও আমাদের এই মানে এই বিষয়ে কিন্তু আমাদের স্ক্রিনিং তো করা যায়। আর এছাড়া তো হ্যাঁ, একটা বলেছি যেটা সেকেন্ডারি প্রিভেনশন, যে স্ক্রিনিং করতে পারি। স্ক্রিনিং যদি আমরা করি, এটা খুবই মানে সাধারণ একটা পরীক্ষা ভায়া ভিজুয়াল ইন্সপেকশন উইথ অ্যাসিটিক অ্যাসিড। এটা কিন্তু উপজেলা পর্যায়ে বা ইউনিয়ন পর্যায়েও কিন্তু অনেক জায়গাতে এই সুবিধাটা আছে। হ্যাঁ, এটা যদি জাস্ট এটা আসলে সচেতনতা দরকার। এই যে ইনফরমেশনগুলো আপনার কাছ থেকে আজকে জানা গিয়েছে, আসলে খুবই ইম্পর্টেন্ট কিছু ইনফরমেশন যেটা সবার জন্য অনেক কাজে লাগবে বলে আমি আশা করছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, যেহেতু আমরা আজকে অনুষ্ঠানে একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি। এটিএন বাংলার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে। প্রিয় দর্শক, শুরুটা যেমন ছিল নির্ধারিত, শেষটাও অনিবার্য, আর তাই এখন শেষ করতে হচ্ছে আমাদেরও। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ সবাইকে।